5ই আগস্ট অন্য 10-15টা দিনের মতো এই দিনটা ছিল না। শিক্ষার্থী সহ সাধারণ জনগণ যতটা পরিমাণে না টেনশনে ছিল, তার থেকেও বেশি নিজের ক্ষমতা নিয়ে টেনশনে ছিল শেখ হাসিনা। সত্যি কথা বলতে গেলে 3ই আগস্ট ওয়াকারুজ্জামান তার সেনাবাহিনীদের সাথে যে বৈঠকটা করেছিল, তখন কাইন্ড অফ বিজয়টা আমাদেরই হয়ে যায়, কিন্তু তখনও দরকার ছিল একটা চূড়ান্ত স্বীকৃতি। আর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাহিদ, সাজ্জাদ, আসিফরা লিটারেলি 6 আগস্টে যে মার্চ টু ঢাকা ছিল, সেটাকে কিন্তু একদিন এগিয়ে 5ই আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হয়। তখন অনেক কিছুই বোঝা হয়ে যায় যে এবার স্বাধীনতা আমাদেরই হবে। সত্যি বলতে গেলে এতদিনের দমন নিপীড়নের ফলে জনগণও তিষ্ট হয়ে যায়। জনগণও একটা ডিসিশন চাচ্ছিল, হয় এসপার না হয় ওসপার। এদিকে 5ই আগস্ট সকালে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছে আমাদের এই ডিক্টেটর। কারণ খুবই সিম্পল, সব থেকে বেশি প্রিয় জিনিসটা যখন আপনার হাত থেকে চলে যাবে ভাব, এমন সিচুয়েশন ঘুম হারাম হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? ফজরের নামাজে বসে দীর্ঘ মোনাজাত। এবার যেভাবেই হোক না কেন কোনোভাবে যাতে এই আন্দোলনটা ধামাচাপা দেওয়া যায়, আর যদি কোনো মতে ধামাচাপা দেওয়া যায় এই আন্দোলনটা, তাহলে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ তার বিরুদ্ধে আন্দোলন করার সাহসটুকু না পায়। ঠিক এমন ভাবে কি আমরা দোয়া করি না পরীক্ষার সময় বা রেজাল্টের দিন, যে এইবার যদি কোনো মতে পাশ করে যায়, তাহলে পরবর্তীতে এমন ভাবে পড়বো যাতে কোনোভাবে আমাকে ফেল করানো না যায়। যাই হোক, এরপরে চা নিয়ে বসলেন তিনি তার অফিস রুমে। চরম নিরাপত্তায় তিনি এলিট ফোর্স এসএসএফ সহ আরো নানা ধরনের নিরাপত্তা বাহিনী কঠোর নিরাপত্তা দিচ্ছে এই গণভবন। কিন্তু উনি আসলে মোটেও এই কথাটা ভাবে না যে আজকে তার এই ক্ষমতা শেষ। তিনি ভাবছিল তার খুব কাছে প্রিয় পুলিশ অফিসাররা এই লং মার্চ টু ঢাকাটা কোনো মতে ধামাচাপা দিয়ে দিবে, আর এদিকে কি বিশাল জনসমুদ্র আসবে নাকি গণভবনের দিকে। জাতি তো এখনো তাকেই চায়। তাহলে আপনি বলেন সিচুয়েশনটা যে কতটুকু পরিমাণে খারাপ হয়ে গেছে, সেটার যদি বুঝ না থাকতো, তাহলে কি সে চা এবং নাস্তা খাওয়ার পরে দুপুরে কি খাবে সেটার মেনু জানার জন্য কি যাইতো? কারণ কি তার প্ল্যান ছিল যে কি হাই অফিসিয়াল সহ নানা ধরনের বিজনেসম্যান আসবে দুপুরের খাবারে, এবং খাবারের সাথে সাথে তারা আলোচনা করবে কিভাবে এই মুভমেন্টটাকে যেভাবে হোক না কেন চূড়ান্ত ভাবে বন্ধ করা যায়। যাই হোক, চা খেতে খেতে তার বাহিনী অর্থাৎ তার ফেভারিট পুলিশ বাহিনীকে তিনি কল দিলেন। পুলিশ বাহিনীও খুব গ্যারান্টির সাথে তাকে বললো যে আপা, আপনি কোনো টেনশন নিয়েন না, যেভাবেই হোক না কেন আমরা এই লং মার্চ টু ঢাকা বন্ধ করেই ছাড়। ওকে, অপরদিকে যদি আমরা আমাদের সাধারণ জনগণের কথাই বলতে যাই, আমরা কিন্তু এটা কি করে ফেলছি যে 5ই আগস্ট হবে আমাদের চূড়ান্ত ফলাফল, হয় এসপার না হয় ওসপার। যার জন্য 6 আগস্ট লং মার্চ টু ঢাকা যখন একদিন এগিয়ে 5ই আগস্টে আনা হয়, এবং সেটা আসিফ, নাহিদ এবং সার্জিস সহ তাদের ফেসবুকে এর মাধ্যমে জানানো হয়, তখন কিন্তু কাইন্ড অফ সবাই নিজ নিজ জেলা থেকে বেরিয়ে পড়ে, যেভাবে হোক না কেন ঢাকায় এসে এই আন্দোলনকে চূড়ান্ত একটা রূপ দিত। আর 5ই আগস্ট একদিকে যেখানে শেখ হাসিনা তার অফিসে বসে চা খাচ্ছিল আর পুলিশ বাহিনীদের সাথে কথা বলতেছিল, সেদিকে কেন্দ্রীয় শহীদ মিনার সহ চাংখার পোলে কিন্তু মানুষজন জড়ো হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই যখন মানুষের ঢল বাড়তে থাকে, তখন পুলিশও ব্যবহার শুরু করে গুলি, যার কারণে ওই জায়গাতেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় অনেক সাধারণ জনগণ। আবার ঢাকা মেট্রো পুলিশের সদর দপ্তরে গোয়েন্দা পুলিশরা ওখানে চলাচল করা গাড়ি এবং সাধারণ জনগণ আটকাচ্ছিল, আটকে তাদের ফোন তো শুরু করে সবকিছু তল্লাশি চালাচ্ছিল যে তারা কোনোভাবে জুলাই মুভমেন্টের সাথে জড়িত কিনা, বা তারা এখন এই মুহূর্তে কি মার্চ টু ঢাকাতে যাচ্ছে কিনা। আর এইদিকে যে সিচুয়েশন এত বেশি পরিমাণে খারাপ হচ্ছে, এটা খবর পেয়ে শেখ হাসিনার সাথে সাথে ইমার্জেন্সি একটা মিটিং এ বসে তার সকল নিরাপত্তা বাহিনীদের সাথে, আই মিন আর্মি, এয়ারফোর্স, নেভি এবং একই সাথে পুলিশ বাহিনী চিফদের সাথেও। কারণ গোপন নিউজের মাধ্যমে জানা গেছে খুব শীঘ্রই খুব বড় কিছু একটা হতে পারে, এবং যেটা ফাইনালি টনক নড়ায় শেখ হাসিনা। নিজের ক্ষমতা হারানোর ভয় যে হাসিনার ছিল না, মোটেও কিন্তু ব্যাপারটা এমন না ছিল। কিন্তু তিনি ভাবতেছিল যে কি যেভাবে হোক না কেন কোনো না কোনো ভাবে পুলিশ বাহিনী এটাকে সামাল দিয়ে ফেলবে, আর পুলিশ বাহিনী যদি বাই চান্স সামাল দিতে নাও পারে, তখন কিন্তু তারই তৈরি করা আর্মি, নেভি এবং এয়ারফোর্সেস তো আছেই। কিন্তু সত্যি বলতে শেখ হাসিনার হাত থেকে এই সিচুয়েশনের কন্ট্রোলটা পুরোপুরি ভাবে চলে যায় 3ই আগস্টই, যখন আর্মি চিফ ওয়াকারুজ্জামান তার বৈঠকে বলছে যে কি 20 জুলাই থেকে মোতায়েন করা আর্মি কোনোভাবেই জনগণের বিপক্ষে যাবে না, বরং তারা দেশের জন্য এবং জনগণের জন্য জনগণের পক্ষেই থাকবে, এবং জনগণের বিপক্ষে গিয়ে তারা কোনো অস্ত্র তুলে নিবে না। এবং তখন 3ই আগস্টে হাসিনা একদিন এক্সট্রা চেয়েছিল, অর্থাৎ 4ই আগস্টে যে দিনটা সেটা চেয়েছিল, যাতে করে শেখ হাসিনা তার দলের যে কর্মীরা তাদের মাধ্যমে পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনতে পারে। আর আনফরচুনেটলি দেখা যায় 4ই আগস্টেও কিন্তু নিহত এবং আহত সংখ্যা প্রচুর পরিমাণে ছিল, যার ফলে পরিস্থিতি ঠিক হওয়ার জায়গায় উল্টা আরো চরম পর্যায়ে চলে যায়। আর যেদিন অর্থাৎ 3ই আগস্ট আর্মি চিফ ঘোষণা দেয় যে কি তারা জাতির বিপক্ষে যাবে না, জাতির পক্ষে থাকবে, জাতির কোনো ক্ষতি করবে না, তখনই কিন্তু সাধারণ জনগণ সরকার পতনের দাবি নিয়ে রাস্তায় নামে, যার ফলে এই আন্দোলন না হয় বরঞ্চ বড় ধরনের গণ অভ্যুত্থানের রূপ। যাই হোক, 4ই আগস্টে যখন সিচুয়েশন বিশাল পরিমাণে খারাপ হয়ে গেছে, এবং এই খবরটা যখন শেখ হাসিনা 5ই আগস্ট চা খেতে খেতে পেয়ে গেছে যে কি বিশাল জনসমুদ্র ঢাকার দিকে আসতেছে, তখন সাথে সাথে 10:30টার দিকে ইমার্জেন্সি একটা মিটিং ডাকেন সকল নিরাপত্তা কর্মীদের সাথে। এমনও গোপন নিউজ আছে তার কারণে যে 1971 সালের 16ই ডিসেম্বর যেমন পাকিস্তানি বাহিনীদেরকে বাংলাদেশের মুক্তি বাহিনী এবং ইন্ডিয়ার মিত্র বাহিনী মিলে ঘিরে ফেলছিল চতুর্দিক থেকে, ঠিক একইভাবে 2024 সালের 5ই আগস্টে এসে গণভবনকে এবং শেখ হাসিনার এই আওয়ামী লীগ সরকারকে চারদিক থেকে ঘিরে ফেলছে সাধারণ জনগণ। এখন সরকার পতন হওয়া ছাড়া কোনো উপায় নেই। আর এটা শুনে শেখ হাসিনা অনেক বেশি গরম। সে মিটিং এ তার হাই অফিসিয়ালদেরকে বলে, আপনারা করতেছেনটা কি, এটা কি কিছু হইলো? পুলিশ যেভাবে
জনসমুদ্রকে থামানোর চেষ্টা করতেছে, আপনাদেরও কি উচিত না এইভাবে থামানোর চেষ্টা করা? আপনাদেরকে এই বর্তমানে এই পদে তো আমিই আনছি, সো আপনাদের কি একটু দায়িত্ব না আমাকে এবং আমার সরকারকে রক্ষা করা এই জনসমুদ্রের হাত থেকে? কারণ হায়ার অফিসিয়ালরা বলে তারা যদি এই কাজটা করতে যায় তাহলে কিন্তু রক্তের বন্যা বয়ে যাবে রাস্তার মধ্যে। উত্তরা, যাত্রাবাড়ি, আশুলিয়া, সাভার সহ নানা জায়গার মধ্যে অলরেডি এতদিন ধরে নানা ধরনের হত্যাকাণ্ড চালানো হয়েছে, এতে লাভের লাভ কিছুই হয়নি, বরঞ্চ পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে। এখন তারাও যদি সেম কাজটা করে তাহলে কিন্তু অবস্থা আরো খারাপের দিকে যাবে। কিন্তু এগুলো করেও কোনোভাবেই এই বিশাল জনসমুদ্রকে গণভবন থেকে দূরে রাখা যাবে না। পুলিশ তখনও তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছিল গুলি করে হত্যা করে যেভাবেই হোক না কেন ঢাকাতে এই বিশাল জনসমুদ্রকে যাতে ঢুকতে না দেওয়া যায়, কারণ কি তাদের মালিককে তো তাদের খুশি করতে হবে, তাই না? কিন্তু যখন তারা দেখছে যে কি তাদের গুলিও শেষের দিকে কিন্তু জনগণের শেষ নেই, লাখ লাখ জনতা ঢুকতেছে ঢাকার দিকে, তখন তারা বুঝতে পারতেছে যে কি পরিস্থিতি তাদের হাত থেকেও চলে যাচ্ছে। আর তারা যখন সেই জিনিসটা তাদের পুলিশ চিফকে জানায়, তখন তাদের পুলিশ চিফ সেই মুহূর্তে কিন্তু উপস্থিত ছিল ইমার্জেন্সি মিটিং। তখন তিনিও শেখ হাসিনাকে জানান যে কি পরিস্থিতি এখন আমাদের হাত থেকেও চলে যাচ্ছে, 20 থেকে 20 হলে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা এই জনসমুদ্রকে আটকে রাখা যাবে, এরপরে সাধারণ জনগণকে কোনোভাবেই আটকানো যাবে না গণভবনের দিকে আসা থেকে। আর তখন একটাই অপশন ছিল শেখ হাসিনার কাছে, যেটা হচ্ছে পদত্যাগ। এই কথা শুনে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা প্রচুর পরিমাণে রেগে যায় যে কি সে কোনোভাবেই পদত্যাগ করবে না। আর যখন দেখছে হায়ার অফিসিয়ালরা শেখ হাসিনাকে মানাইতে পারতেছে না এই ব্যাপারটা, তখন হায়ার অফিসিয়ালরা তার বোন শেখ রেহানাকে নিয়ে গণভবনের অন্য একটা রুমে যান এবং তাকে বুঝান যে পরিস্থিতি যে কতটা পরিমাণে খারাপ। তখন শেখ রেহানা এসে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু শেখ হাসিনা তাতেও কোনো মতই রাজি হয়নি পদত্যাগ করার জন্য। তখন বাধ্য হয়ে তারা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে কল দেয়, এবং কল দেওয়ার পরে জয়ও একইভাবে প্রথমে চিল্লাচিল্লি শুরু করে, আপনাদেরকে এই পদে এনে লাভটা কি হলো, আপনারা যদি আমাদের দরকারের সময় আমাদেরকে সাহায্যই করতে না পারেন, এই সেগুলো নানা ধরনের চিল্লাপাল্লা। কিন্তু লাস্ট পর্যন্ত জয় বুঝতে বাধ্য হয়েছে যে কি সিচুয়েশন এখন কোনোভাবেই কন্ট্রোলে নাই এবং সিচুয়েশন হাতের বাইরে চলে গেছে। আর যদি তার মা পদত্যাগ না করে তাহলে হয়তো তার মা এখানেই মারা যাবে। আর তখন সে তার মাকে মানানোর চেষ্টা করে এবং তখন শেষ পর্যন্ত শেখ হাসিনা মানতে বাধ্য হয় এবং পদত্যাগ করতেও রাজি হয়। কিন্তু তার আগে তিনি ধানমন্ডি 32 এবং গোপালগঞ্জে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চান। কিন্তু আর্মি অফিসিয়ালরা এটা নিয়ে একটু সন্দেহ ছিল যে হয়তোবা সেই জায়গাগুলোতে গেলে শেখ হাসিনার মাইন্ড আবার চেঞ্জ হয়ে যেতে পারে এবং সিচুয়েশন আরো খারাপের দিকে যেতে পারে এবং তিনি পদত্যাগ থেকে আবার কিছু উঠতে পারেন, যার কারণে এটা পারমিশন দেওয়া হয়নি তাকে। এরপর তিনি চায় যে জাতির উদ্দেশ্যে অ্যাটলিস্ট একটা ভিডিও বার্তা দিয়ে যেতে, যার জন্য লিটারালি একটা রাফ স্ক্রিপ্টও লিখতে দেওয়া হয়ে গেছিল। কিন্তু পুলিশ চিফ যখন মাঠে থাকা পুলিশদের মাধ্যমে জানতে চায় যে কি পরিস্থিতি এখন কিরকম, পুলিশরা জানায় যে কি পরিস্থিতি অলরেডি হাতের বাইরে চলে গেছে, লাখ লাখ জনগণ ঢাকার দিকে ঢুকে গেছে এবং 45 মিনিটের মধ্যে তারা গণভবনে প্রবেশ করবে। এবং এই পরিস্থিতি জানার পরে তারা কোনোভাবেই শেখ হাসিনাকে ভিডিও করার পারমিশনটা পর্যন্ত দেন। তখন অ্যাটলাস্ট তিনি বাধ্য হয়ে তার প্রিয় মিত্র অর্থাৎ ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে স্যাটেলাইট ফোনের মাধ্যমে কল করে এবং তাকে রিকোয়েস্ট করে যে কি শেখ হাসিনাকে যাতে ইন্ডিয়া থেকে একটা ফ্লাইট পাঠানো হয় এবং সেই ফ্লাইটের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়। তখন মোদীও সাথে সাথে রাজি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে মোদী যে আবার কল ব্যাক করে এবং জানায় যে কি কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া যদি প্লেন পাঠানো হয় তবে তা আন্তর্জাতিক আইনের উল্লঙ্ঘন হবে, যেটা বেসিক্যালি মোদীজির ইমেজেরও ক্ষতি করবে। শেষ পর্যন্ত ব্যাগ গুছাতে বাধ্য হলো শেখ হাসিনা। হেলিকপ্টারে করে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে এবং বিমান বাহিনীর পরিবহন বিমানে করে তাকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয় ইন্ডিয়া। অবশেষে সমাপ্ত হয় 1 যুগেরও বেশি চলতে থাকা এই স্বৈরাচারী শাসন এবং জয় হয় এই জনগণ। বাংলাদেশের সীমান্ত পার করার পরে গণভবন এবং তার আশেপাশের এলাকা থেকে নিরাপত্তা বাহিনীরা প্রত্যাহার করে নেয় এবং সঙ্গে সঙ্গে বিশাল জনসমুদ্রে ঢুকে পড়ে গণভবনে এবং এইভাবেই অর্জিত হয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা।